হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ২ নম্বর অধ্যায়টা টেক্সট বই থেকে কিছুটা পড়াবো। এর আগের ক্লাসে আমি তোমাদের এই ২ নম্বর অধ্যায়টা পুরোটা সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমি তোমাদের এই ২ নম্বর অধ্যায় থেকে যত এসএকিউ বিগত বছরগুলিতে পরীক্ষায় এসেছিল সেগুলোকে আমি আলোচনা করেছি। আজকে তোমাদের এই ২ নম্বর অধ্যায়ের থেকে কিছুটা টেক্সট আমি পড়াবো। আর তোমরা জানো যে আমি যে টেক্সট বইটা পড়াচ্ছি সেই টেক্সট বইটা হচ্ছে প্রণব কুমার দালালের লেখা। আর তোমরা চাইলে এই টেক্সট বইটা বাজার থেকে কিনতে পারো, কলেজ স্ট্রিটে বা বইয়ের দোকানে কিন্তু পাওয়া অবশ্যই যাবে। এই টেক্সট বইটা খুব ভালো টেক্সট বই এটা। যাদের ইচ্ছা আছে যে রাষ্ট্রবিজ্ঞানে ১০০% পর্যন্ত নম্বর পাবে, তোমাদের জন্য বলবো তোমাদের কিন্তু নোট পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই টেক্সট বই পড়তে হবে। ভালো নোট তো তোমাদের অবশ্যই দরকার, তার সঙ্গে কনসেপ্টটাকে একদম ভালো করে বোঝার জন্য টেক্সট বইটা একটু পড়তে হবে। আর তোমরা যারা আমার কাছে অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের আমি তো টেক্সট বইগুলো এরকম দাগ দিয়ে দিচ্ছি যে কোন পার্টগুলো তোমাদের পড়া দরকার আছে, ঠিক আছে? কারণ পুরো বইটা পড়ার কোনো দরকারই নেই, একটু বেছে পড়তে হবে যেগুলো জানা খুবই জরুরি, ঠিক আছে? দেখো, এখানে আজকে যে শুরু হচ্ছে, দেখো টেক্সট বইটা প্রথমে ২ নম্বর অধ্যায়টা পড়া। এখানে কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ যে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এখানে যেটুকু দাগিয়ে রেখেছি এটুকুনি প্রথমে তোমাদের জানতে হবে, ভালো করে শুনবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মানে কবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ? তোমাদের আগের ক্লাসে আমি বলেছি ১৯৪৫ সালে শেষ হয়েছে, তাহলে এই ১৯৪৫ সালের পরে, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে আন্তর্জাতিক রাজনীতি যে বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সেটি হলো ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান একদিকে যেমন যুদ্ধের ভয়াবহতা থেকে মানুষকে মুক্তি দিয়েছিল, অন্যদিকে তেমনই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, বিদ্বেষ, প্রতিদ্বন্দ্বিতার ফলে এমন এক পরিস্থিতির উদ্ভব হয়েছিল যাকে আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা লড়াই আখ্যা দেওয়া হয়। তারপরে দেখো, এবারে এই যে বিষয়টা, ঠিক আছে, এইটাকে প্রথম কে বলেছিল? দেখো, ওয়াল্টার লিপম্যান তার দ্য কোল্ড ওয়ার ১৯৪৭ গ্রন্থে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। ওয়াল্টার লিপম্যান তার কোল্ড ওয়ার গ্রন্থে ব্যবহার করেছেন। এখানে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে যে ওয়াল্টার লিপম্যানের লেখা বইটার নাম কি? কোল্ড ওয়ার। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কোল্ড ওয়ার গ্রন্থটি কার লেখা? ওয়াল্টার লিপম্যানের লেখা। আর তোমরা জানো যে এই অধ্যায় থেকে 3টে এমসিকিউ এবং 3টে এসএকিউ, টোটাল তোমাদের এই অধ্যায় থেকে 6 নম্বর কিন্তু থাকছে। কোনো বড় প্রশ্ন এখান থেকে থাকছে না, সুতরাং খুব খুঁটিয়ে এগুলোকে পড়তে হবে। তারপরে দেখো, তারপরে বলা হচ্ছে যে প্রায় একই সময়ে মার্কিন পুঁজিপতি ও রাজনীতিবিদ বার্নার্ড বারুচ মার্কিন সিনেট মানে কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট। মার্কিন সিনেটে যুদ্ধ সংক্রান্ত কমিটির সামনে সাক্ষ্যদান পর্বে ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেন। তাহলে যদি ঠান্ডা লড়াই শব্দটা কে প্রথম ব্যবহার করেন, তাহলে তোমরা যদি অপশানে ওয়াল্টার লিপম্যান পাও এমসিকিউতে, সেক্ষেত্রে ওয়াল্টার লিপম্যান অ্যান্সার করবে। না হলে বার্নার্ড বারুচ যদি তোমরা অপশানে পাও, সেক্ষেত্রে বার্নার্ড বারুচ অপশানটা টিক মারবে, ঠিক আছে? তাহলে তোমরা কি বুঝতে পারলে যে এখানে তোমাদের বললাম যে তোমরা যদি অপশানে দুটো পাও, যে একটাতে ধরো পাচ্ছ ওয়াল্টার লিপম্যান বলেছে আর একটাতে বার্নার্ড বারুচ বলেছে, যদি অপশান থাকে তাহলে বার্নার্ড বারুচে টিক মারবে, না হলে নইলে ওয়াল্টার লিপম্যান অপশান থাকলে ওয়াল্টার লিপম্যানে টিক মারবে। আর যদি দুটোই দেখতে পাও একটা প্রশ্নের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বার্নার্ড বারুচটা তোমরা কিন্তু আগে টিক মারবে, কারণ সবথেকে আগে বার্নার্ড বারুচই বলেছিলেন। তারপরে দেখো, ঠান্ডা লড়াই এর অর্থ ও সংজ্ঞা এখানে কতটা পড়তে হচ্ছে দেখো। ঠান্ডা লড়াই বলতে প্রকৃত যুদ্ধের অবস্থাকে বোঝায় না, আবার শান্তির অবস্থাকেও বোঝায় না। এ যেন একটা না যুদ্ধ না শান্তির অবস্থা। ঠান্ডা লড়াই আসলে যে দুটি মহাশক্তির প্রাধান্য প্রতিষ্ঠার পরাক্রমী লড়াই। রাষ্ট্রচিন্তাবিদরা এ বিষয়ে একমত।
এবারে বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ বিভিন্ন তাদের তাদের ধারণা থেকে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন হবসম কি বলেছেন দেখো, হবসম তার দ্য এজ অফ এক্সট্রিমস গ্রন্থে বলেছেন ঠান্ডা লড়াই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে অদ্ভুত দুটি মহাশক্তির মধ্যেকার নিরবচ্ছিন্ন সংঘাত। তারপরে এখানে আর যে সংজ্ঞা তোমাকে পড়তে হবে যার বক্তব্য, সেটা হচ্ছে অধ্যাপক ফাঙ্কেলের বক্তব্যটা তোমায় জানতে হবে। অধ্যাপক ফাঙ্কেল বিষয়টি একটু অন্যভাবে বলেন। তিনি বলেন ঠান্ডা লড়াই বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সঙ্গে জড়িত সকল ঘটনাকে বোঝায়। এই বিরোধ একদিকে সাম্যবাদ ও উদারনীতিবাদ এই দুই আদর্শের মধ্যে বিরোধ, এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ। এই পাঠটা এখান থেকে তোমরা পড়বে যে অধ্যাপক ফাঙ্কেল কি বলেছেন। চাইলে আরও দু একজনের বিষয় পড়ে রাখতে পারো, আরও দু একজন কি বলেছে, কিন্তু এই দুটোই মেনলি জানলে এখান থেকে হবে। আর এখানে এইটা তোমাদের জানতে হবে যে পলিটিক্যাল ডিকশনারি এই গ্রন্থটা কে লিখেছেন, ওয়াল্টার রেমন্ড লিখেছেন পলিটিক্যাল ডিকশনারি গ্রন্থটি। তারপরে এখানে দেখো একটা যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো কম্পাইল করে একটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ মিক্সড করে যে একটা ধারণা দেওয়া হয়েছে যে ঠান্ডা যুদ্ধটা কাকে বলে। দেখো উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ঠান্ডা লড়াই হলো পশ্চিমী শক্তিজোট এবং সোভিয়েত শক্তিজোটের মধ্যে এমন এক তীব্র প্রতিযোগিতার অবস্থা যা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, কিন্তু যা উভয় পক্ষকে পারস্পরিক প্রত্যক্ষ সংঘর্ষ বা যুদ্ধ থেকে বিরত রাখে। এবারে ঠান্ডা যুদ্ধের প্রকৃতি বা বৈশিষ্ট্য পরীক্ষায় আসতে পারে যে ঠান্ডা যুদ্ধের দুটি বৈশিষ্ট্য লেখো। সেক্ষেত্রে তোমাদের দুটো পয়েন্ট আমাদের এখানে জানলেই হবে, কারণ এই অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসে। সুতরাং তোমাদের এতগুলো বৈশিষ্ট্য সবাইকে পড়া দরকার নেই, যে যার পক্ষে সম্ভব হবে সমস্ত বৈশিষ্ট্যগুলো একবার দেখে রাখতে পারো, অন্যথায় দুটো বৈশিষ্ট্য তোমরা দেখবে। দেখো ঠান্ডা লড়াই না যুদ্ধ, প্রথম বৈশিষ্ট্য ঠান্ডা লড়াই না যুদ্ধ না শান্তির অবস্থা, অর্থাৎ ঠান্ডা লড়াই বলতে প্রকৃত যুদ্ধের অবস্থাকে বোঝায় না, আবার শান্তির অবস্থাও নয়, এ যেন এক যুদ্ধহীন যুদ্ধের অবস্থা। দ্বিতীয় যে বৈশিষ্ট্য দেখো, ঠান্ডা লড়াই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে, এটা লিখতে পারো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে এক অদৃষ্টপূর্ব সংঘাত, যুদ্ধ নয় অথচ যে কোনো সময় যুদ্ধ বাধতে পারে, এই ভাবনাকে কেন্দ্র করে এক প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হলো ঠান্ডা যুদ্ধের অপর একটা বৈশিষ্ট্য। এবারে এখান থেকে আর কিছু দরকার নেই। তারপরে এখান থেকে দেখো ঠান্ডা লড়াইয়ের উদ্ভব সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন কথা বলছেন, সেগুলো একটু জানতে হবে। আমি দাগিয়ে দিয়েছি যেগুলো জানার দরকার আছে। এখানে দেখো চার্লস বোলেন এর মতে ঠান্ডা লড়াইয়ের সূচনা 1917 সালে রাশিয়ার বলশেভিক পার্টির ক্ষমতা দখলের সময় থেকে। বিপ্লবের মধ্যে দিয়ে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসাবে সোভিয়েত রাশিয়া আত্মপ্রকাশ আমেরিকা সহ পশ্চিমের ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে এক তীব্র আতঙ্কের সৃষ্টি করেছিল। তারপরে দেখো এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ফুলটন বক্তৃতা, এটা ফুলটন বক্তৃতা, আবার অনেক বইতে তোমরা ফাল্টন বক্তৃতাও পাবে, মানে এটা তো ইংরাজিতে লেখা, সেটাকে স্পেলিংটাকে বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকম তোমরা পেতে পারো। এই বইটাই যাই হোক ফুলটন বক্তৃতা আছে, তোমরা যদি পরীক্ষায় ফাল্টন বক্তৃতা পাও সেটা কিন্তু এই একই জিনিস যেটা 1946 সালে দেওয়া হয়েছিল। তারপরে টু ম্যান নীতি, মার্শাল পরিকল্পনা ঠান্ডা লড়াইয়ের সূচনাকারী ঘটনা হিসাবে চিহ্নিত। 1946 সালে 5ই মার্চ চার্চিল এক ঐতিহাসিক বক্তৃতায় ঘোষণা করেন যে রাশিয়া এবং তার আন্তর্জাতিক কমিউনিস্ট সংস্থা অদূর ভবিষ্যতে কী করবে কেউ জানে না, ঠিক আছে। বাল্টিক উপসাগর থেকে শুরু করে অ্যাড্রিয়াটিক উপসাগর পর্যন্ত এক লৌহ জবনিকা নেমে এসেছে। এরপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ। এখানে তিনটে কারণকে সাধারণত চিহ্নিত করা যায়। এক হচ্ছে ঐতিহ্যগত ধারা, আরেক হচ্ছে পরিশোধনবাদী ধারা, আরেক হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের পরবর্তীকালে সংশোধনবাদী ধারা।
এবারে এই তিনটে ধারা তোমরা একটু বুঝে নাও। ঐতিহ্যবাদী ধারার যারা প্রবক্তা তারা কি বলছে জানো? তারা বলছে এই ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত ইউনিয়ন দায়ী। আবার পরিশোধনবাদী ধারার প্রবক্তারা বলছে না না, ঠান্ডা যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। আবার যারা মানে সংশোধনবাদী ধারার প্রবক্তা তারা বলছে এসব নয়, ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত ইউনিয়ন যেমন দায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র সমান দায়ী। এবার চলো বুঝে নেওয়া যাক যে এগুলোর ডিটেলসে কী লেখা আছে। দেখো, ঐতিহ্যবাদী ধারার প্রবক্তাদের মতে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির মূল কারণ নিহিত ছিল সোভিয়েত রাশিয়ার সাম্যবাদী আদর্শের আড়ালে একটি অপ্রতিরোধ্য সম্প্রসারণশীল প্রবণতা। দ্বিতীয় মহাযুদ্ধের আগে এবং অব্যাহতির পরে পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভিয়া প্রভৃতি দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো, হারবার্ট ফাইজার, আর্থার আর্থার এগুলো বিভিন্ন বিজ্ঞানীদের নাম। আর্থার দেখো স্লেসিং, তালবস্বয় লয় একা আছে, স্লেসিঙ্গার, ঠিক আছে, স্লেসিঙ্গার, মর্গেনথাউ প্রমুখ এই ধারার প্রবক্তাদের মতে পূর্ব ইউরোপের ব্যাপারে স্টালিন যে ধরনের অনমনীয় মনোভাব গ্রহণ করে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশগুলির আশঙ্কা হয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন তার সমগ্র শক্তি পশ্চিম ইউরোপের দিকে কেন্দ্রীভূত করতে পারে। এবারে দেখো পরিশোধনবাদী ধারা, সেখানে কি বলা হচ্ছে? ঐতিহ্যগত ধারার বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ পরিশোধনবাদী ধারা আত্মপ্রকাশ করে। এই ধারার প্রবক্তা হলেন গ্যাব্রিয়েল কোলকো, ওয়াল্টার লেফবার, উইলিয়াম এইগুলো মানে এই সবাই নাম না জানলেও হবে, ঠিক আছে, এইগুলো কয়েকটা নাম জেনে রাখবে। এরা হচ্ছে পরিশোধনবাদী ধারার প্রবক্তা। এদের বক্তব্য হলো ঠান্ডা লড়াইয়ের মূলত সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ নীতি নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি। এদের ব্যাখ্যা অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বাপেক্ষা ধনী রাষ্ট্রে পরিণত হয়। তার বিপুল সম্পদকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ তথা সমগ্র দুনিয়ার ওপর আধিপত্য বিস্তারে উদ্যোগী হলে সোভিয়েত রাশিয়া সহ অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে। আর এই আতঙ্কজনিত মানসিকতা ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে অবদান জুগিয়েছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের পরবর্তী সংশোধনবাদী ধারা। এখানে কি বলা হচ্ছে দেখো, ঠান্ডা লড়াইয়ের বিশ্লেষণে এই তৃতীয় ধারাটির উৎপত্তি 1970-এর দশকে। গ্যাডিস হলেন এই নতুন ধারার মুখ্য প্রবক্তা। গ্যাডিসের বক্তব্য হলো এই যে ঠান্ডা লড়াই কোনো বিশেষ ব্যক্তি বা রাষ্ট্রের আগ্রাসী কার্যকলাপের ফলশ্রুতি নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে অদ্ভুত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের কার্যকলাপ সম্পর্কে সন্দিহান এবং শঙ্কিত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে তিক্ততা ও বিদ্বেষ বাড়তে থাকে, যার ফলস্বরূপ ঠান্ডা লড়াই এর বিষয়টি অনিবার্য হয়ে ওঠে। এবারে তারপরে তোমাদের যেটা জানতে হবে যে ঠান্ডা লড়াইয়ের বিবর্তন বা বিভিন্ন পর্যায়। এই বিবর্তন বা বিভিন্ন পর্যায় মানে কি? তোমরা দেখবে যে আগুন জ্বলছে, তাতে তোমরা কেরাসিন তেল বা পেট্রোল ছিটিয়ে দিলে যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, সেইভাবে প্রত্যেকটা পর্যায়ে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা পেট্রোল বা কেরাসিন তেলের মতো কাজ করেছিল, যে ঠান্ডা লড়াইয়ের আগুনটা আবার দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছিল। সেটা কি? প্রথম এখানে কি জানতে হবে তোমাদের? প্রথম পর্যায়ের সময়কালটা জানতে হবে, কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রথম পর্যায়ের সময়কাল, আর টোটাল কটা পর্যায় হয়েছিল যদি বলে 1, 2, 3, 4 চারটে পর্যায়ে ঠান্ডা লড়াই হয়েছিল। প্রথম পর্যায়ের উল্লেখযোগ্য ঘটনা এবং তার সময়কালটা। প্রথম পর্যায় হচ্ছে 1945 থেকে 50। সেখানে কি কি হয়েছিল? ট্রুম্যান নীতি হয়েছিল, ঠিক আছে, ট্রুম্যান নীতি। তারপরে আর যেগুলো মার্শাল পরিকল্পনা, এইগুলো আমি সব ছোট প্রশ্নে আলোচনা করেছি, সেই কারণে এখানে আলোচনা করার দরকার নেই। তারপরে এখানে সামরিক জোট তৈরি হয়েছিল, ন্যাটো, ঠিক আছে, ন্যাটো কি আমি যখন তোমাদের নোট দিয়েছি তখন আলোচনা করে দিয়েছি, ন্যাটোর পুরো নাম বলেছি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর দ্বিতীয় পর্যায়ের সময়কালটা তোমাদের জানতে হবে। দ্বিতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে 1950 থেকে 53। আর তখন কি হয়েছিল? কোরিয়ার যুদ্ধ হয়েছিল। তারপরে
কোরিয়ার যুদ্ধের কখন অবসান হয়েছিল, স্টালিনের মৃত্যুর পর 1953 সালে কোরিয়ার যুদ্ধের অবসান হলো। তারপর তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে 53 থেকে 59 সাল, ঠিক আছে। এই পর্যায়ে যেসব উল্লেখযোগ্য ঘটনা হয়েছিল, তখন কিন্তু সিয়াটো তৈরি হয়েছিল, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, সেন্টো তৈরি হয়েছিল, ঠিক আছে। এবারে যদি তোমাদের বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি সামরিক জোটের নাম বলো, তখন তোমাদের বলতে হবে যে ন্যাটো, সিয়াটো, সেন্টো, এইগুলো কিন্তু সামরিক জোট, এগুলো আমি নোটেও আলোচনা করে দেব। তারপরে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মানে বিরোধিতা করে যে সোভিয়েত ইউনিয়ন যে জোট তৈরি করেছিল সেটা হচ্ছে ওয়ারেস প্যাক্ট, অর্থাৎ ওয়ারাস চুক্তি, ঠিক আছে। এবারে চতুর্থ পর্যায়ের সময়কাল হচ্ছে দেখো 59 থেকে 62 পর্যন্ত। এই সোভিয়েত ইউনিয়ন কিউবাকে সাহায্যের জন্য এক জাহাজ অস্ত্র পাঠিয়েছিল এই সময়, কিন্তু এই কিউবাকেই কেন্দ্র করে তখন আবার মানে লড়াইটা মানে জেগে উঠেছিল। এবারে দাঁতাত, এটা খুব ইম্পর্টেন্ট, আগের ক্লাসে তোমাদের নোট দিয়েছি দাঁতাত কী জিনিস, ঠিক আছে। এখানেও আছে লেখা, একবার বলে দিচ্ছি শোনো। 1962 সালে কিউবা সংকটের পর মার্কিন রুশ বিরোধিতার তীব্রতা কমতে থাকে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা আন্তর্জাতিক রাজনীতির পরিভাষায় দাঁতাত। আন্তর্জাতিক রাজনীতিতে দাঁতাত বলতে দুই বা ততোধিক শত্রুবাপন্ন দেশের মধ্যে উত্তেজনা হ্রাস এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক স্থাপনকে বোঝানো হয়। তারপরে দেখো যে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি কখন হয়েছিল, 1991 সালে সোভিয়েত রাশিয়ার ভাঙনের মধ্য দিয়ে ঠান্ডা লড়াই যুদ্ধের অবসান হয়। এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। পরের দিন থেকে দ্বিমেরুবাদ কি টেক্সট বইটা পড়াবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেসব প্রশ্ন উত্তরগুলো এখান থেকে বাকি আছে সেগুলো করাবো, অর্থাৎ ছোট প্রশ্ন। তোমাদের প্রথম অধ্যায়ে সমস্ত বড় প্রশ্ন আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। এই দুটো অধ্যায় মানে প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট হয়ে গেলে তোমাদের একবার 20 নম্বরের আমি মক টেস্ট নিয়ে নেব প্রথম দুটো অধ্যায় নিয়ে। আর অনলাইন কোচিং ক্লাস তো অলরেডি চলছে, তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে সপ্তাহে 2টো করে ক্লাস হবে, তার জন্য মাসে তোমাদের 200 টাকা করে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে তোমরা সমস্ত রকম বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং টেক্সট বইয়ের আলোচনার ভিডিও প্লাস পিডিএফ নোট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যে পিডিএফগুলো পাবে প্রশ্ন উত্তর আলোচনা, সেগুলো একদম অরিজিনাল হ্যান্ডরাইটিং নোট, কোনো রকম টাইপিং নোট কিন্তু দিতে আমি পারছি না।